সবে মাত্র দোতলাতে আসলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এএস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো মে মাসের ৩ তারিখ আর বারটি হচ্ছে শনিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি। তো প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি, সেই সঙ্গে একটা ভাজি করেছি। আর এখন মেয়ের জন্য খাবার তৈরি করব, তার জন্য কামলিটা এখন আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলায় ভেবেছি মেয়েকে রাগি খাওয়াবো। বেশ কয়েকদিন আগে ওকে রাগি খাওয়ানো হয়েছিল, তবে আমি যেদিন ওকে রাগি খাইয়েছিলাম কোনো রকম খারাপ প্রভাব পড়েনি, খুব ভালোভাবে হজম হয়েছিল। তো ভেবেছি যে এখন থেকে ওকে রাগি খাওয়ানো যাবে। তো এই যে দেখো, আমি 3 চামচ মতো রাগি নিয়ে নিয়েছি। আর এখন রাগিটার মধ্যে জল দিয়ে একটু গুলিয়ে নিতে হবে, না হলে কি হবে, দলা পাকিয়ে যাবে। তো এইভাবে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, তারপর আমি ওভেনে বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আদিশ্রীকে সকালবেলায় যে খাবারটা আমি ওকে দিই, সবসময় চেষ্টা করি খাবারটা যাতে পুষ্টিকর হয়, আর খাবারটা খেলে যাতে সারাটা দিন প্রচুর পরিমাণে এনার্জি পায়। বাচ্চারা এমনিতে সারাটা দিন এত পরিমাণে দৌড়াদৌড়ি করে, বিশেষ করে আমার মাম্মাম তো সারাটা দিন প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো সেই জন্যই সকালের খাবারটা একটু পুষ্টিকর হওয়াই দরকার। তো এদিকে আমার শ্বশুর মশাই আজকে সকালবেলায় কাতলা মাছের মাথা আর এদিকে পুঁটি মাছ নিয়ে এসেছে। তবে কি রান্না হবে তোমাদের পরেই জানাবো। তো এদিকে আমি এখন মাছগুলো ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে রেখে দেব, আর রান্নাটা কমপ্লিট হলেই তারপর আমি মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসব। ফাইনালি আদিশ্রীর জন্য সকালের খাবার একদমই রেডি হয়ে গেছে, আর এখন ঢাকা দিয়েই আমি আবার যাব বাইরে। কেননা রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, সবার জন্যই রান্না হয়ে গেছে। আর এখন মাছ নিয়ে যাব বাইরে, আর কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসব। তো এই যে মাছ ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আর দুপুরবেলায় যখন রান্না করব তখন একবারে বের করব। আজকে আমার শাশুড়ি মা বলল যে দুপুরবেলায় আমাকে রান্না করতে হবে, সেই জন্য তোমাদেরকে আগের থেকেই জানিয়ে দিলাম যে দুপুরবেলায় আমি রান্না করব। আর এই যে আমার মাম্মাম সোনাকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো ওর সামনে আমি খাবার রেখেছি। কখনোই ওর মন চায় না যে আমি চামচ দিয়ে খাবারটা খাই। সত্যি বলতে ওর কখনোই মন চায় না, আমি ওকে খাইয়ে দিই তবেই খায়। কবে যে নিজের হাতে করে একটু খাবে সেটাই ভাবি মনে মনে। তো যাই হোক, এখনো তো অনেকটাই ছোট, নিজের হাতে তো খেতেই পারবে না, খাবে না আর কি। 2-1টা যদিও খায় তাতে আর ওর পেট ভরবে না, আর পুষ্টির জোগানও হবে না। তো যাই হোক, চলো এখন মাম্মাম সোনাকে ঝটপট করে সকালের খাবারটা খাইয়ে দিই। আর বাড়িতে ধান এসেছে, ধান নিয়ে প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। সত্যি বলতে উঠানে পুরো ধান মেলা রয়েছে, তো সেখানে গিয়ে দুষ্টুমি করছে। তো এদিকে চলে এসেছি আমার রুমে, নিচে যে রুমটা সেখানে এসেছি। বিছানা চাদরটা একদমই নোংরা হয়ে গেছে, আর দোতলাতে চলে গেছি, তবুও এই যে নিচের তলায় এসে বসি বা একটু সময় কাটাই। তো ভাবলাম কি এই ঘরটা গুছিয়ে রাখাই যায়, আর এই ঘরটা তো আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবো সব সময়ের জন্যই। আর আমি যেখানে থাকবো আমার মেয়ে তো সেখানে এসেই হাজির। তো এখানে বসে খেলা করছিল, আমি বললাম তুমি একটু নিচে নামো, আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর খাটের উপর উঠবে। এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে। আমি প্রত্যেক দিন 6টা না হলে 6:30টার দিকে ঘুম থেকে উঠি। তারপর ব্রাশ করে কিছু কাজকর্ম থাকে সেগুলো করে একদম স্নান করে নিই। স্নান করে এসে ঠাকুর পুজো দিই। ঠাকুর পুজো দিয়ে এসে তারপর 8টার দিকে যাই রান্নাঘরে। রান্না প্রায় 9টার দিকে কমপ্লিট হয়। তো তারপরে আবার আমার মেয়ে ঘুম থেকে ওঠে, ওকে ফ্রেশ করানো, ব্রাশ করানো, চোখ মুখ ধোয়া, ওকে রেডি করানো, এই করতে করতে প্রায় 9:30 বেজেই যায়। তারপর ওকে সকালের খাবারটা খাওয়াই। তো ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আবার অনেক রাত্রে ঘুমোয়, 12:30, কোনোদিন 1টা, এমন টাইমেই ঘুমোয়। তো এই যে দেখো,
আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন আমার মেয়ে এখানে এসে খেলা করছে। তো ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর এখন নিজের মতো করে একটু খেলা করবে। তো আমার মামা শ্বশুর মশাই এসেছে আমাদের বাড়িতে, তো মেয়ের জন্য একটা লেসের প্যাকেট নিয়ে এসেছে। আর আমি কি বলতে পারি যে মামা ওর জন্য খাবার এনো না, আর মুখের সামনে বলা যায় বলো তো, সেই জন্য কিছু বলতেও পারি না। তো এই সমস্ত খাবারগুলো না আমার তেমন একটা পছন্দ হয় না। আমার শ্বশুর মশাইও মাঝে মধ্যে নিয়ে আসে, কিন্তু ওই যে সম্মানের খাতিরে আমি বলতে পারি না যে বাবা এই খাবারগুলো নিয়ে এসো না, ও পছন্দ মানে আমার পছন্দ হয় না। মামাম তো পছন্দ করে কিন্তু আমার পছন্দ হয় না। এর বদলে যদি একটা ফল আনে বা অন্য কিছু আনে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, চলো এখন বাইরে যাওয়া যাক। আর এখন প্রায় 11:30 বেজে গেছে। মেয়ের জন্য দুপুরবেলায় আজকে বেলের শরবত করব। তো অনেক দিন ওকে বেলের শরবত খাওয়ানো হয় না। আর এখন গরমকাল, গরমকালে সত্যি বলতে বেলের শরবত খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর আমার মেয়েকে তো আমি মাঝে মধ্যে খাইয়ে থাকি, তবে বেশ কয়েকদিন হয়েছে বেলের শরবতটা তেমনভাবে খাওয়ানো হচ্ছে না। তো আজ আমার শ্বশুরমশাই সকালবেলায় নিয়ে এসেছে, তো ভাবলাম কি মেয়েকে বেলের শরবত করে দিই। আর বেলটা এত সুন্দর দেখো, একদম পারফেক্ট মানে বেলটা। এর আগে বাবা যত বেল নিয়ে এসেছে তেমন একটা ভালো ছিল না, কিন্তু এই বেলটা বেশ ভালো। আর এদিকে এখন আমি বেলের ভেতরের থেকে শাঁসগুলো বের করে নিচ্ছি। আর মানে বেলের শরবত করতে তেমন কিছু লাগে না, আমি এর মধ্যে শুধুমাত্র জল দিই। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো ফাইনালি বেলের শরবত তৈরি করা হয়ে গেছে। আর এখন আমার মেয়েকে গিয়ে খাইয়ে দিয়েই তারপর ওকে আমি স্নান করাবো। আবার দুপুরবেলায় রান্না আছে, তো রান্না করতে হবে। আর এখন বলি দুপুরবেলায় রান্না করতে হবে কেন, আমাদের জমির থেকে ধান এসেছে, তো উঠানে নেড়ে দিয়েছে, তো মাঝে মধ্যে একটু নাড়তে হবে। তো আমার শাশুড়ি মা সেই ধানগুলো নাড়বে জন্যই দুপুরবেলায় আমাকে রান্না করতে হবে। তো এদিকে দেখো 11:15 বাজে। তো মেয়েকে এখন বেলের শরবত খাইয়ে দিয়েই ঝটপট করে ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসব। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ঘরে নিয়ে এসেছি, এখন ওকে রেডি করিয়ে দিয়েছি। তবে আজকে আর বাথটবে স্নান করতে পারিনি, আজকে ওকে কলপাড়ে দাঁড় করিয়েই স্নান করিয়ে দিয়েছি। সারা উঠান ভর্তি ধান রয়েছে, সেই জন্য আর মানে উঠানে বসিয়ে ওকে স্নান করাতে পারিনি। তো এদিকে রেডি করাচ্ছি, রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর আমি যখন রান্না করতে যাই মাম্মাম গিয়ে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, কোলে উঠতে চায়, তারপর এটা ধরে সেটা ধরে, আমার খুব প্রবলেম হয়ে যায় রান্না করতে। সেই জন্য ভেবেছি যে ওকে রেডি করানোর পর পর ঘুম পাড়িয়ে দেব, ও ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠতে উঠতেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই ভেবেছি, মনে মনে দেখা যাক কি হয়। তো এই যে দেখো মাম্মাম সোনাকে রেডি করানো হয়ে গেছে। আর এখন ওকে বলছি তুমি এখানে শুয়ে পড়ো। তো আমার মেয়ে শুয়ে পড়েছে। আদিশ্রী এখনো ব্রেস্টফিডিং করে, তো সব সময় না, যখন ও ঘুমোতে যাবে, এই যে ধরো এখন ঘুমোবে, এখন একটু ও ফিডিং করবে, তারপর হয়তো রাতের দিকে। তো এমন করে খায়, হয়তো সারাদিনে 2বার কি 3বার খায়। তো মানে তেমন একটা নেশা নেই, ওই যে ঘুমের সময় একটু নেশা, সেটাই। বিছানার ওপর বসেও লেস খেয়েছিল আর হাতে একটা পিঁপড়ে কামড় দিয়েছে। তো এই গরমের সময় পিঁপড়ের একটু উৎপাত বেশিই হয়, জানো তো, প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে মানে এই দেয়াল দিয়ে হেঁটে বেড়ায়। আর এখন একটা কামড় দিয়েছে, আমাকে দেখাচ্ছে যে পিঁপড়ে কামড় দিয়ে। তুমি এখন ঘুমো দেবে? আচ্ছা, তোমাকে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার রান্না করতে যাব। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে ঘুমোবে তো মা? চোখ বন্ধ করো। হ্যাঁ, ভয় না না মা, না না কিচ্ছু হয়নি। এই তো মামাম ঘুমিয়ে গেছে, চোখ বন্ধ করো মা, চোখ বন্ধ করো। এই তো ঘুমিয়ে গেছে মাম্মাম। হ্যাঁ, হুম। আদিশ্রীকে ঘুম পাড়াতে খুব বেশি জোর হলে 10 মিনিট থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি নিশ্চিন্ত মনে রান্নাটা করতে পারবো। তো এদিকে রান্না করতে চলে এসেছি। আর আজকে সকালবেলায় বাবা যখন মাছের মাথা নিয়ে এসেছিল তখনই বলে দিয়েছিল যে আজকে ডাল খাবে। তো মুগের ডাল খাবে, মানে মুগের ডালের মধ্যে মাছের মাথা দিতে হবে। তো সেই হিসাবেই রান্না করব। আর এখন জানলাটা খুলে দিলাম,
তো এখন তেমন একটা হাওয়া নেই, তো যখন হাওয়া আসবে তখন আবার জানলাটা বন্ধ করে দেব। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ডাঁটা শাক, এগুলো আমাদের জমির ডাঁটা শাক, রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখান থেকে নিয়ে এসেছি। আর এদিকে মুগ ডাল আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর পরিষ্কার জল দিয়ে 2-3 বার করে ধুয়ে রেখেছি। আর এদিকে মাছের মাথা ভেজে রেখেছি। তবে আরও একটা পদ রান্না হবে, সেটা তোমাদের পরেই দেখাবো। আর মেয়েকে কি রান্না করে খাওয়াই সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন আমি প্রত্যেকদিন চেষ্টা করি, এখন যেহেতু আমার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, প্রত্যেক দিনে চেষ্টা করি আমরা যে খাবারটা খাই সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। সে ভাত, মাছ বা ডাল, মাংস বা মাছের ঝোল এই সমস্ত খাওয়ার চেষ্টা করি। আর সকালের দিকে একটু অন্য টাইপের খাবার খাওয়াই, যেমন রাগি, তারপর ওটস, তারপর ডালিয়া, চিড়া, এই সমস্ত খাবার খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু দুপুরের দিকে চেষ্টা করি, দুপুর আর রাতের দিকে চেষ্টা করি সবসময় যে আমরা যে খাবারটা খাই সেই খাবারে অভ্যস্ত করতে। আর এখন অভ্যস্ত হয়ে গেছে, অনেক দিন ধরেই খাওয়াচ্ছি, এই রকম করেই খাওয়াচ্ছি, আমরা যেটা খাই ওকেই সেটা খাওয়াই। তো এদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে শাকের তরকারি রাখবো, পরে ভাবলাম যে শাকের তরকারি আবার পুঁটি মাছ দিয়ে করব, আবার কাটা হয়ে যাবে, পুঁটি মাছে তো অনেক কাটা থাকে, তো বড় মাছও তেমন নেই। তো পরে ভাবলাম কি তাহলে ওকে একটু ডাল রান্না করে দিই, তো সেই জন্য ওকে আলাদা করে একটু মুগের ডাল রান্না করে দিচ্ছি। আর এদিকে ধান তোমাদেরকে দেখালাম, উঠানে আমার শ্বশুর মশাই নেড়ে দিয়ে গেছে। আর আমাদের জমি আছে জানো তো, অনেক ধান চাষ হয়, অনেক সবজি হয়, বা চাষবাস হয়, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো প্রথম থেকেই। আর এদিকে দেখো আমি একটু চেখে নিলাম, আমি সত্যি বলতে একবারে লবণ দিতে পারি না, মাঝে মধ্যে একটু চেখে দেখি যে কেমন হয়েছে। আর এই যে দেখো মেয়ের জন্য আলাদা কড়াইতে ডাল হচ্ছে। মেয়েকে এখনো আমি লঙ্কা খাওয়াই না, লঙ্কা ছাড়াই ওকে এখনো খাওয়াই। আদিশ্রী এখন ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে ওঠার আগেই ওর রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। মুগের ডাল রান্না করেছি, তো আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছি। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা, তো আমি পরে ভিডিও এডিট করছি, তো ওই জন্য বললাম যে খুব সুন্দর হয়েছিল মুগের ডালটা। আর এদিকে পটল ভেজেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য, আর পুঁটি মাছ দিয়ে ডাঁটা শাক দিয়ে তরকারি করেছি। তো যাই হোক, আজকে আমার রান্না বান্না কমপ্লিট, আজকে দুপুরের মতো রান্না বান্না হয়ে গেছে। আমার তো রান্না হয়ে গেছে, আর আমি শুনতে পাচ্ছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তারপর আমি রান্নাঘরে সমস্ত কিছু ঢেকে রেখে আমার রুমে আসলাম, দেখলাম সত্যি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে। আর আসার সময় মেয়ের জন্য ফল নিয়ে এসেছে, সেগুলো নিয়ে মেয়ে একটু খেলা করছিল। তো এখন চলে আসলাম রান্নাঘরে, তো মামাকে এখন খাইয়ে দেব প্রথমেই। আর আমার শ্বশুর মশাই জমিতে রয়েছে, তোমাদের দাদা ভাই বাবার খাবার নিয়ে জমিতে চলে গেছে, তো সেই জন্য ভাবলাম ছটপট করে ওকে খাইয়ে দিই। তো আদিশ্রীকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, তারপর ওকে সঙ্গে নিয়েই আমি দোতলায় এসেছি। আর দোতলায় আসার সময় কয়েকটা ডায়পার নিয়ে এসেছি, সেগুলো আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়েছি, সত্যি বলতে সারাটা দিন আয়না দেখার সময় হয় না। সেই সকালবেলায় স্নান করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করি, নিজেকে একটু কেয়ার করি, তারপর থেকে আয়নার সামনে দাঁড়ানোর সময়টুকু নেই। যে আমরা সবেমাত্র দোতলাতে আসলাম, মাম্মামকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে আসলাম মেয়েকে নিয়ে। তো এখন একটু রেস্ট নেব, তারপর আবার একটু মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব। মাম্মাম, হ্যালো, হাই। তুমি আমাকে ভালোবাসো মাম্মাম? কতটা? বাপিকে কতটা ভালোবাসো? বাপিকে দেখাও তো। আচ্ছা ঠিক আছে মাম্মা। আচ্ছা, যেটা বলছিলাম যে সকালবেলায় স্নান করার পরে নিজেকে যখন একটু কেয়ার করি তখন আয়নার সামনে দাঁড়াই। আর এখন ঘুমানোর আগে, ঘুমানো তো হবে না, একটু রেস্ট করব, তো এখন একটু আয়নার সামনে আসলাম। তো ভাবলাম আমার আলু থালু চুলগুলো এখন একটু আঁচড়ে নিই, না হলে এই অবস্থায় যদি আমি শুয়ে পড়ি তাহলে আমার চুলের কন্ডিশন একদমই খারাপ হয়ে যাবে। সারাটা দিন চুলগুলো বাঁধাই থাকে, গার্ডার দেওয়া থাকে, এই স্ট্রেট করা চুলগুলোতে জানো তো গার্ডার দেওয়া থাকলে একটু সমস্যা হয়, একটা ভাঁজ পড়ে যায়। সবসময় যদি একটু আলগা করে রাখা যায় চুলগুলো তাহলে খুব ভালো হয়, কিন্তু সেটা তো আর পারি না, কাজে কর্ম ব্যস্ত থাকলে আর হয় না।
তো এই যে দেখো এখন ফ্রেশ হয়ে একটু খাটের উপর আসলাম, মেয়েকে নিয়ে একটু শুয়ে থাকবো। আর তোমাদের দাদাভাই তো গেছে জমিতে বাবাকে খাবার দিতে, ও এখনো আসেনি। তো ভাবলাম এখন মেয়েকে নিয়ে একটু রেস্ট করি ০.৫ ঘন্টা মতো, তারপর আবার একটু জমিতে যাব। গতকালকে কিছু গাছের চারা পুঁতেছিলাম জমিতে, তো আবার যাব জল দিতে, না হলে গাছগুলো আবার বাঁচবে না। তো ভাবলাম একটু রেস্ট নিই তাহলে যাব। আর এদিকে দেখো আমার সঙ্গে আমার মেয়ে খুনসুটি করতেই আছে। তো আমার মেয়ে সত্যি বলতে খুব মা সোহাগী, মায়ের সঙ্গে থাকতে সবথেকে বেশি পছন্দ করে। বাবাকেও ভালোবাসে, কিন্তু আমার মনে হয় মায়ের সঙ্গে সময় কাটাতেও বেশি পছন্দ করে। চলে এসেছি আমাদের রাস্তার পাশে জমিতে, আর এখানে অনেক সবজি চাষ হয়েছে। তো এখন আমি কলের থেকে জল বের করব। তো আমার মেয়ে গিয়েই হাজির, আমার মেয়ে কল থেকে জল বের করবে। পারেই না, তবুও চেষ্টা করছে। তো আমি ভাবছি যে ও নিজের মতো করে একটু চেষ্টা করুক, কিন্তু পারেনি। তারপর আমি আসলাম, আর এখন কল থেকে এই যে জল বের করে নিচ্ছি আর গাছের গোড়ায় জল দেব। ২ দিন আগে আমার বোনের হাজবেন্ড আমাদের বাড়িতে গেছিল, মানে আমার বাবার বাড়িতে গেছিল, সেখান থেকে অনেকগুলো পেঁপের চারা নিয়ে এসেছে। আমার মা পাঠিয়ে দিয়েছে, বলল কি যে তোদের জমিতে লাগিয়ে দিস। তো আমি সেই পেঁপের চারাগুলো লাগিয়েছি গতকালকেই, মানে বিকালবেলায়। তো বিকালবেলায় জল দিয়ে গেছিলাম, তো সারাটা দিন তো প্রচুর পরিমাণে রোদ্দুর হয়। তো এই বিকালের দিকে জল দিলে বেশ গাছগুলো তরতাজা হয়। তো গাছগুলোর গোড়ায় জল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখলাম গাছে বেশ ভালো বেগুন হয়েছে। আর এই বেগুনগুলো এখন যদি তুলে না নিয়ে যাই তাহলে পরে এসে দেখব বয়স হয়ে গেছে, খাওয়া যাবে না। সেই জন্য এখন নিয়ে যাব। আর এদিকে আদিশ্রীকে বলছিলাম তুমি একটা বেগুন তোলো তো, পারছেই না তুলতে। আসলে মানে প্রচুর শক্ত, অনেকটা জোর দিয়েই তুলতে হবে। তারপর আমি তো বেগুনগুলো তুললাম, তুলে আদিশ্রীর হাতে দিলাম। তো ও তো খুব খুশি হয়েছে। সত্যি বলতে নিজেদের জমির সবজি খেতে দারুণ লাগে, সেটা যেমনই হোক না কেন। আর আমাদের এই জমিতে যে সবজিগুলো লাগিয়েছি, মানে কোনো সবজিতেই কোনো সার দেওয়া নেই। সন্ধ্যার আগে আগেই বাড়িতে এসেছি, বাড়িতে এসেই এই যে চা তৈরি করে নিলাম। তোমাদের দাদাভাই আবার বাজারে যাবে, সেই জন্য চা তৈরি করলাম। আর শ্বশুর মশাই একটু আগেই জমি থেকে এসেছে, বাবার জন্য একটু খাবার তৈরি করতে হবে। আর এদিকে কাউ মিল্ক আমি জাল দিতে বসিয়েছি, দেখলাম যে একদমই কেটে গেছে। আর এদিকে বাবার জন্য আজকে একটু ম্যাগি তৈরি করছি। তো এই যে দেখো ম্যাগি রান্না করা হয়ে গেছে, বাবাকে দিয়ে আসবো। আর আদিশ্রীকেও একটু ম্যাগি খাইয়ে দেব। আর ছানাও রয়েছে, ছানা যদি খায় তাহলে একটু সামান্য পরিমাণে খাইয়ে দেব। ম্যাগি খেতে আমারও বেশ ভালো লাগে, তবে এমনভাবে না, এর মধ্যে একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি দিলে বেশি ভালো লাগে, কিন্তু বাবা এইভাবেই খেতে সবথেকে বেশি পছন্দ করে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।